আসসালামু আলাইকুম। এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আলোচনা করব কিছু বিষয় নিয়ে যেটা বাজারকে একটু প্যানিক করেছে। দুটো বিষয়, একটা হলো গতকালকে একটা শীর্ষস্থানীয় পত্রিকায় বের হয়েছিল, লিড নিউজ করেছিল যে সব বিওকে টিআইএন নাম্বার বাধ্যতামূলক। এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা সঠিক নয় যদিও। এবং দ্বিতীয়টা হয়েছে যে প্লেসমেন্ট নিয়ে বহুল আলোচিত একটা বিষয়, প্লেসমেন্ট এই মুহূর্তে, এবং প্লেসমেন্ট নিয়েও কিছু কর্তা ব্যক্তিরা, ডিএসসির কিছু কর্তা ব্যক্তিরা কিছু কথা বলেছেন যেটা বাজারে কিছু প্যানিকের সৃষ্টি করেছে। সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব, সার্বিক বাজারের পরিস্থিতি নিয়েও আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজ আমাদের সাথে যোগ দিয়েছেন অতিথি হয়ে জনাব মাহমুদ হোসেন এফসিএ, পুঁজিবাজার বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই। ওনার পাশে আছেন মোহাম্মদ ফোরকান উদ্দিন, এএফসিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি এখন এক্সিকিউটিভ কমিটিতে মেম্বার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশনের। স্বাগত জানাই আপনাকে। সুবক্তা, খুব সুন্দর বলেন, দুইজনই খুব সুন্দর বলেন, আপনারা নিশ্চয়ই ওনাদের কথা শুনবেন। আমি জনাব মাহমুদ, আপনার কাছে একটু শুরু করতে চাই। এই যে প্রথমে ফোন নেব, যে দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন। জ্যাকব গোমেজ, আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। আপনার একটা অনুষ্ঠান দেখলাম কিছুক্ষণ ইটিভিতে, এখন এনটিভিতে, অনুষ্ঠান প্লেসমেন্ট সম্বন্ধে একটু ডিটেইলসে বলবেন, আর এই সমস্ত নিয়ম কানুন। আমরা প্লেসমেন্ট সম্বন্ধে একটু আলোচনা করব, আপনি দেখতে থাকেন। আমি বিস্তারিত আলোচনা করেছি কয়েকটা অনুষ্ঠানে, এনটিভিতে আমি আলোচনা করেছি, গত দুইটা অনুষ্ঠানে আলোচনা করেছি, আজকেও করব। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, চাহিদার জন্য। আমি আলোচনায় চলে যাব। প্রথমে আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি, সেটা হলো যে আপনি একটু হয়তো গতকালকের একটা শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকায় উঠছিল, লিড নিউজ হয়েছিল যে সকল বিনিয়োগকারীদের জন্য টিআইএন ম্যান্ডেটারি হতে যাচ্ছে, এরকম একটা নিউজ হয়েছে। আমি এমডি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলেছি এবং উনি আমাকে যে কথাটা জানিয়েছেন সেটা হলো একেবারে উল্টোটা। সেটা হলো যে কোনো অবস্থায় এইটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে সেটা হলো ওই গত পরশুদিন ডিএসসি সিএসসি প্রতিনিধি দল, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এরা ছিলেন। তো সেখানে যে আলোচনা হয়েছে, সেই আলোচনাটা হয়েছিল যে ইন্স্যুরেন্স যারা করেন পলিসি, উনাদের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হয়েছিল যে আপনারা টিআইএন কি রাখেন কিনা পলিসি হোল্ডারদের। ওনারা উত্তর দিয়েছেন। ডিএসসিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডিএসসির কি টিআইএন আছে কিনা। ডিএসসি মিনস ডিএসসি কোম্পানি, অ্যাজ এ কোম্পানি ওনাদের টিন আছে কিনা। বিকজ আপনারা জানেন যে ডিএসসি আগে কিন্তু এই ইসে ছিল না, ওনাদের ট্যাক্স ফ্রি ছিল। এখন ডিমিউচুয়ালাইজেশনের পরে ওনারা এখন ট্যাক্স দিচ্ছেন, ডিএসসি দিচ্ছে। সো ওই সূত্রে ওনার এখন এই জিনিসটা এমনভাবে পত্রিকায় এসছে যাতে মনে হয় যে সকল বিও অ্যাকাউন্ট হোল্ডারদের টিআইএন নাম্বার লাগবে। যদিও আজকের সেটার এসছে যে কি কথাটা হয়েছিল সেটা, কিন্তু সেদিন এরকম কোনো কথা হয় নাই দায়িত্বহীন ভাষায়। এবং গতকালকে এমডি সাহেব সেটার পত্রিকায় সেটা জানিয়েছেন যে আপনারা এই তথ্যটা ঠিক মতো দিতে পারেন না, এটা ঠিক না, কথা এরকম হয় নাই। এনিওয়ে, এই টিনের বিষয়টা নিয়ে, টিআইএন এর বিষয়টা নিয়ে বাজারে কালকে বিশাল একটা ফল করেছে। আজকেও বাজার কিন্তু নেগেটিভ। তো এই একটা বিষয়, আপনি কি মনে করেন যে টিআইএন এর বিষয়, যেহেতু আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আপনি এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন, যে কথাটা হয়েছে সেখানে হয়েছে যে আমরা কোনো অবস্থাতেই পুঁজিবাজারে নেগেটিভ কিছু হয় এরকম কোনো পলিসি করব না, এটা চেয়ারম্যান সাহেব বলেছেন। চেয়ারম্যান সাহেব আরও বলেছেন যে আমরা ট্যাক্সটা এই বছর আমরা বাড়াচ্ছি না, কোনো সেক্টরেই বাড়াচ্ছি না। আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো ট্যাক্স নেট আমরা বাড়াবার জন্য যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব, বাট নো অ্যাডিশনাল ট্যাক্স উইল বি এনফোর্সড। এই কথাটা কিন্তু চেয়ারম্যান সাহেব এনবিআর বলেছেন। আপনার কাছে শুনতে চাই। জি, ধন্যবাদ। দেখুন, চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক যেটা বলেছেন, এগুলো কিন্তু সব কিছু এক সূত্রে বাঁধা, যে আপনার ক্যাপিটাল মার্কেটটাকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়া। আর যে মিটিংয়ের কথা বললেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি এবং আপনার ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে যে
কোশ্চেন করা হয়েছে, আমিও একদম সম্পূর্ণভাবে একমত যে এটা আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে। বাট আপনার এখানে সবচেয়ে বেশি আপনার আশঙ্কার বিষয় হলো এটা যে আপনি যে বললেন যে বাজারের নেগেটিভ একটা আপনার প্রবণতা তৈরি না হয় এরকম কোনো রিপোর্ট করব না। আমরা এটা বিশ্বাস করি যে বাজার সংশ্লিষ্ট যারা রিপোর্ট করে তারা সবাই কিন্তু ভালো চায়। এসিসি চেয়ারম্যান সাহেব বলেছেন বাজারের নেগেটিভ কোনো কিছু বাজেটে থাকবে না, যেটা পুঁজিবাজারকে ক্ষতি করে, এভাবে সবাইকে আশ্বস্ত করেছেন। আচ্ছা, তো এখন আমি যেটা বলবো যে ইভেন যারা আপনার রিপোর্টও করে বিভিন্ন পত্রিকায় তারাও কিন্তু আপনার মনে করেন তাদের ইন্টেনশন থাকে যে বাজারে যেন নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না হয়। বাট তারপরেও এই যে যারা জানেন না, না জেনে আউট অফ কনটেক্সট অথবা ভুলবশত যে রিপোর্ট করে, এখানে কিন্তু এখানে রিপোর্টের আপনার মনে করেন যে একটা স্ক্রিনিং প্রসেস হওয়া উচিত, ওইটাই বোধহয় একটু ঘাটতি আছে বলে দেখতে হবে। কারণ রিপোর্টার হিসাবে উনি যদি ভুলও করে থাকেন, এটা যে রিভিউ করবেন তার কিন্তু এটা দেখার কথা ছিল। কারণ এর মাধ্যমে বাজারের যেখানে বিগত ৩-৪ মাস যাবৎ একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলছে, মানুষের আস্থাহীনতার মধ্যে আছে, অনেক কথা আছে, এখানে এই রকম একটা দায়িত্বহীন রিপোর্ট এবং যেটা ঠিকমতো আপনার রিভিউ হলো না, এখানেই কনসার্নটা আসে। কারণ দেখেন সবসময় ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে কিন্তু সরকার যতটুকু ট্যাক্স রিলেটেড করতে পেরেছে, বাকিটুকু করতে পারুক আর না পারুক, তাদের কিন্তু কথাবার্তায় এটা প্রকাশ পেয়েছে যে তারা ক্যাপিটাল মার্কেট বান্ধব ট্যাক্স নীতি করতে চায়। যেমন লিস্টেড কোম্পানি, নট লিস্টেড কোম্পানির মধ্যে ট্যাক্সের একটা ফারাক বাড়ানো, এটা ক্যাপ বাড়ানো ওনারা চেষ্টা করে, লাস্টে হয়তো আপনার রেভিনিউ প্রেসারে গিয়ে করতে পারে না, দেখবেন সবসময়ই বলে যে এটা আরও কমানো হবে, পরে দেখা যায় যে আমাদের বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে গিয়ে তারা হয়তো পারে না, বা আমাদের আমলাতান্ত্রিক বাজেট হয় বলে আপনার পলিটিক্যাল লিডারশিপের অত বেশি ইনভলভমেন্ট বা আপনার অত বেশি কন্ট্রোল নাই বলে লাস্টে আপনার এনবিআরের যারা আমলারা বাজেট করে তাদের কথাই ওনারা শুনেন বলে আপনার এটা হয় না। বাট আমি বলবো যে পত্রিকাগুলোতে এই যে কমার্শিয়াল রিপোর্ট হলে এটা রিভিউ করা হবে না বা রিভিউ কম করা হয় বলে আমরা জানি, এই জায়গাটায় বোধহয় একটু জোর দেওয়া উচিত যাতে এই রকম কোনো ক্ষতি যেন না হয়। দ্যাট ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 আমি যেটা বলবো যে টিআইএন যেটা থাকার কথা, টিআইএন থাকলেই যে আপনার মনে করেন কারোর আপনার এখানে খুব বেশি ট্যাক্স বাড়বে তাও কিন্তু না। কারণ ট্যাক্স হয় টোটালি তার আপনার আয়ের উপর ডিপেন্ড করে। এখন যে ভদ্র বিনিয়োগকারী যার আপনার ক্যাপিটাল মার্কেট থেকে ওই পরিমাণ আর্নিং নাই, ইভেন 3 থাকলেও কিন্তু তার ওরকম ট্যাক্স আসবে না, এটাও বোধহয় আমাদের বিনিয়োগকারীদের একটু খেয়াল রাখা দরকার। রাইট, থ্যাংক ইউ। ফুরকান ভাই, আপনি কিছু বলবেন এই বিষয়ে? এখানে যে জিনিসটা একটু বলতে হবে সেটা হলো যে এই ট্যাক্সের আইডেন্টিফিকেশন নাম্বার যেটা TE10, এটা নিয়ে কিন্তু এর আগেও একবার যখন কথা হয়েছিল বাজারে কিন্তু প্যানিকটা তৈরি হয়েছিল। আপনার এটা খেয়াল করা উচিত যে বোধহয় গতবারের আগের বার এরকম একটা কথা এসেছিল, একটা প্যানিক কিন্তু হয়েছিল এবং ওই প্যানিক কিন্তু বাজারটাকে একেবারেই স্পয়েল করে দিয়েছিল, আমরা যদি ইফ ইউ কুড রিমেম্বার। এখন আমার প্রশ্ন হলো যে যারা এই রিপোর্টটা করেছেন ডেফিনেটলি ওনাদের ওই সময়ের কথাটাও মনে থাকার কথা, তো ওইটা আরেকটু ভালো করে দেখা উচিত ছিল, যেটা মামু সাহেব অলরেডি কভার করেছেন। কিন্তু এখানে আমার আরেকটা যে জিনিসটা হলো যে ওনার সাথে একটা ছোট্ট জায়গায় আমি একটু অ্যাড করব, সেটা হলো যে টিন থাকলেও ট্যাক্স আসবে না, দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু ইজ তার যে টাকাগুলো ওখানে ইনভেস্টমেন্ট করা আছে, ক্যাপিটাল মার্কেট এখন পর্যন্ত কিন্তু ট্যাক্স নিয়ে খুব একটা কোশ্চেন টোশ্চেন হয় না, এবং এটা হয় না বলেই হয়তো অনেকে এখানে টাকাটা পার্ক করতেছে, এটা কিন্তু সত্যি কথা। যদিও এটা বলা নাই অফিসিয়ালি যে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টগুলো ট্যাক্স এক্সাম্পটেড হবে, কিন্তু টাকাটা পার্ক করার জন্য যে একটা জায়গা হওয়ার কথা কম বেশি সেটা কিন্তু হচ্ছে। মানুষও হয়তো অনেকে পার্ক করতে চাচ্ছে না, কিন্তু তারপরেও কিছুটা হচ্ছে। এবং ধরেন আমার কাছে যে টাকাটা আছে ক্যাপিটালের টাকাটা, সেটাও যদি আমার মানে আনশোন থেকে থাকে তাহলে সেটার উপরেও তো আমার একটা ট্যাক্স লায়াবিলিটি ইন আদারওয়ার্ডস আছে। হাউএভার এটা একটা ইস্যু, ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নাই। হয়তো এটা আমরা বহুদিন ধরে চলতে দিতে পারবো না, এটাও সত্যি, কারণ দেশের ইকোনমির স্বার্থে হয়তো একটা স্টেজে আমাদেরকে এটা নেটে আনতে হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট বাজারটা ঠিক না হওয়া পর্যন্ত, বর্তমান বাজারে যেরকম সিচুয়েশান আছে সেই সিচুয়েশানে এরকম স্টেপ ডেফিনেটলি ওয়েলকাম করা যাবে না।
ওয়েলকাম করা যাবে না, এটা 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 খারাপ হবে। আবার অন্যদিকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আপনি খেয়াল করে দেখবেন, উনি কিন্তু এটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমি অ্যাকাউন্টসের মানুষ, পুঁজিবাজারে আমি লাভ দিব, লস দিব না, এই কথাগুলো কিন্তু উনি বলেছেন। সুতরাং উনি কিন্তু পুঁজিবাজার নিয়ে কনসার্ন আছেন এবং উনি এটাও বলেছেন যে মাসে একবার বসবো। খেয়াল করে দেখেন পত্রিকার রিপোর্টগুলোতে, দ্যাট মিনস হি ইজ ভেরি মাচ কনসার্ন এই জায়গাটা নিয়ে। তো উনি চেষ্টা করছেন যে বাজারটা যাতে ঠিক জায়গায় আসে এবং উনি এটাও বলেছেন যে আমার উপরে আস্থা রাখুন। এটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা, যে আমার উপরে আস্থা রাখুন। তাহলে সব জায়গায় কিন্তু আশ্বস্তের একটা চাপ, ঠিক ওই রকম জায়গায় আসলে এই রিপোর্টটা হওয়াটা ঠিক হয়নি। আসলে এটা আসলে 2-3টা কারণ আছে, আমি বলি আপনাকে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট যারা করেন, স্পেশালি আমি দেখেছি বেশ কিছু ক্ষেত্রে, উইথ অল মানে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি ওনাদের প্রতি, ওনাদের কিন্তু নলেজ গ্যাপ আছে। কারণ এইটা করতে গেলে যেই লেভেলের নলেজটা লাগে ওইটা ওনাদের অতটা হওয়ার কথা নয়, কারণ সবাই তো একই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, কেউ তো আর ওখানে প্রফেশনাল নাই। তো যেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের মানে সাংবাদিক ভাইরা যখন এই ধরনের রিপোর্টগুলো করেন, ওগুলো করার আগে ওনার পর্যাপ্ত নলেজের যে জায়গাটুকু থাকা দরকার সেই জায়গাগুলো, যেমন আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনার মনে আছে নিশ্চয়ই গত বছরের আগের বছর ব্যাংকে ট্যাক্স রেটটা 2% কমাইছিল, মনে আছে? ওইটা বলার পরে কিন্তু সাথে সাথে বাজারে একটা হিসাব আসছিল যে 2,500 কোটি টাকা ট্যাক্স কম পাবে সরকার, হাসার সাথে সাথে একটা হিসাব করে বলেছিল। ইন রিয়েলিটি কি হয়েছিল আসলে? আসলে কি সরকার কম পেয়েছিল? অ্যাবসলিউটলি নো, সরকার কিন্তু তার চাইতে বেশি পেয়েছে। এখন কি হয়েছে দেখেন, এর পরের কনসিকুয়েন্সটা না জানার কারণে, কি হয়েছে ফ্যাক্টটা না জানার কারণে, কি হতে পারে সেটা আমরা জেনেছি, কি হয়েছে এই ইনফরমেশনটা না জানার কারণে ওনারা কিন্তু ওটাকে ধরে রেখেছেন। এবং এখনই যখন অন্য কোনো সেক্টরে ট্যাক্স কমানোর কথা বলেন তখন কিন্তু ওনারা ওই কোশ্চেনটা করছেন যে 2,500 কোটি টাকা ট্যাক্স কমে গিয়েছে, কথা হয়েছিল যে কমে যেতে পারে, এখন বলছেন কমে গিয়েছে, হুইচ ইজ নট ফ্যাক্ট। সুতরাং ফ্যাক্ট বেসড যেই রিপোর্ট সেটা করাটাই হলো আসলে বুদ্ধিমানের কাজ। রাইট, থ্যাংক ইউ, সুন্দরভাবে বললেন দুইজনই। আমি এইটা একটু বলি, আমি গত সপ্তাহে বলেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে গিয়েছিলেন এবং উনি কিছু বক্তব্যে কিছু কথা বলেছিলেন, কিছুটা ফোরকান ভাই বলেছেন, আমি গত অনুষ্ঠানে বলতে পারি না। আমি দুইটা জিনিস শুধু বলে আমি পরবর্তী ইসে চলে যাচ্ছি। সেটা হলো, 1 নম্বর, উনি টেবিল চাপড়ে বলেছিলেন যে ইন্ডেক্স ইজ মাই চ্যালেঞ্জ, আমিও দেখব কিভাবে ইন্ডেক্সটা নিচে যায়। এই একটা কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু উনি বলেছিলেন। এবং উনি বলেছেন দিস ইজ মাই চ্যালেঞ্জ, যে কত নিচে, টেবিল চাপড়ে কিন্তু বলেছিলেন। আপনারা তো জানেন যে মাইকের সামনে যখন টেবিল চাপড়ায় তখন বিশাল একটা আওয়াজ হয়, মানে বোমা ফেটে গেছে। তো এরকম একটা কথা উনি বলেছেন। দ্বিতীয় কথা উনি যেটা বলেছিলেন সেটা হলো যে এবারকার বাজেটে কি আসবে আমি সেটা আপনাদেরকে এই মুহূর্তে বলবো না, তবে এইটুক শুধু আমি বলে যাই, উনি এটা অর্থমন্ত্রী মহোদয় বলছেন যে আমি এইটুক শুধু বলে যাই যে বাজেটে পুঁজিবাজার নেগেটিভ কিছু আসবে না, বরং পুঁজিবাজার যাতে আরও ভালো হয় সেরকম একটা বাজেট আসবে আমরা আশা করছি। উনার কথায় আমরা আশা করছি যে পুঁজিবাজার, এবং গত পরশুদিন যে এনবিআর এর চেয়ারম্যান সাহেবের কথা, এই দুইটাতেই আমরা মিল পাচ্ছি যে পুঁজিবাজারের জন্য কোনো নেগেটিভ কিছু বাজেটে আসবে না, যা থাকবে সেটা ভালোর জন্য থাকবে, পুঁজিবাজার যাতে ভালো হয় সেটা। সো কাজেই প্যানিক হবার কোনো রকম কোনো কারণ নাই, টিআইএন আসছে না, বিনিয়োগকারীদের উপরে টিআইএন আরোপিত ম্যান্ডেটারিলি হচ্ছে না। সো কাজেই বাজারের এই প্যানিকটা, আপনারা কোনোভাবেই প্যানিক হবেন না, বিনিয়োগকারী ভাইদের জন্য বলছি। আমি মাহমুদ ভাই আপনার কাছে আসছি, তার আগে দুটো ফোন আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। লালি স্যারের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে ব্যাংক ইসের বাজেটে যে অনেক আইনি করা হয়, যেমন একটি ব্যাপারে আমি বলি 25,000 টাকা পর্যন্ত যদি ক্যাশ ডিভিডেন্ড পাওয়া হয় তাহলে ট্যাক্স কাটার কথা। আমি নিজে ভুক্তভোগী, আনোয়ার কালবেলা যিনি কথা বলতেছি, আমি আমার একটা করে মাত্র 3,000 টাকা পাইছি আমি, সেখান থেকে তারা 40% কেটে রেখে দিচ্ছে। কিন্তু আমার জানা মতে 25,000 টাকা ক্রস করলে কাটার কথা, কিন্তু এই কথাগুলি আমরা অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু কোনোভাবে আপনার প্রশ্ন বুঝে গেছি। এখানে অলরেডি দুইজনই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স সম্বন্ধে বিশাল উনাদের জ্ঞান, আমি উনাদের কাছে আপনার প্রশ্নটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড ফোন কে আছেন একটু বলবেন।
লাইন ড্রপ হয়ে গেছে। ওকে, আমি একটু ট্যাক্সের বিষয়ে যে ভাইটা বলেছেন সেটা আমি একটু বলি যে 25,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি কথা ঠিক আছে, আপনি যখন রিটার্ন দাখিল করবেন সেখানে সেই ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে যে ট্যাক্সটা কেটে রেখেছে কোম্পানি আপনার ডিভিডেন্ডের আগেনস্টে। তো এই একটা নিয়ম। অ্যাডিশনালি কিছু বলতে চাইলে একটু যোগ করে দিই ওনার সাথে। উনি ভাই ঠিকই বলেছে। এখন মুশকিল হলো আপনার কয়টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে, আপনি যেখান থেকে 3,000 টাকা ডিভিডেন্ড পেয়েছেন সে তো জানা না। এখন আপনার যদি এরকম 3,000 টাকা করে 50টা কোম্পানিতে থাকে, আপনি তো 1.5 লাখ টাকা পেয়েছেন, যেটা 25,000 টাকাকে ক্রস করে গেল। সুতরাং ওইটা তো সে জানে না আপনার কয়টা দিন, সুতরাং ওখানে 1,000 টাকা পেলেও আপনার কাছ থেকে কেটে রাখবে। বাট আইনে যেটা বলা আছে যে উনি একটা কথা কিন্তু বলেছে যে 25,000 টাকার উপরে গেলে ট্যাক্স কাটবে না। আইন কিন্তু এটা নয়। আইন হলো 10 টাকা পাইলেও ট্যাক্স কাটবেন, কিন্তু 25,000 টাকা পর্যন্ত এক্সাম্পটেড। দ্যাট মিনস আপনি ওই 25 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স দেওয়া লাগবে না। ইট ডাজ নট মিন আপনার কাছ থেকে কাটবে না। এখন প্রশ্ন হতে পারে তো দেয়া লাগবে না, তাহলে কাটতেছে কেন? কাটতেছে এই জন্য বিকজ অফ দ্যাট স্পেসিফিক কোম্পানি বেসিক্যালি ইনফর্ম নয় যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করা আছে, কতগুলো কোম্পানিতে আছে। সুতরাং সে তারটা কাটবেই, কারণ দুটো সেকশন ইন্ডিভিজুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ, নট মিউচুয়ালি ইনক্লুসিভ। আপনার যখন টিডিএস এর কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে আপনি ডিভিডেন্ডের উপর ট্যাক্স কাটবেন, আর ওখানে গিয়ে বলা হচ্ছে 25,000 টাকা এক্সাম্পটেড, 25,000 টাকা পর্যন্ত এক্সাম্পটেড। সুতরাং আপনি তো এটা বেনিফিট পাবেন ইফ ইউ হ্যাভ আদার ইনকাম, আর যদি না থাকে দেন ইউ উইল গেট রিফান্ড, সিম্পল। তার মানে আমি যে জিনিসটা বললাম যে আপনি যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেখানে আপনি সেটা অ্যাডজাস্টমেন্টটা পেয়ে যাবেন। আপনি কিছু বলবেন এই বিষয়ে? না, আপনার ফুরকান ভাই যথেষ্ট বলেছে, আপনিও বলেছেন। জাস্ট একটা পয়েন্ট যদি আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য বলি যে অ্যাড সোর্সে ট্যাক্সটা কাটা কিন্তু ফাইনাল ট্যাক্স লাইবিলিটি না ডিভিডেন্ডের উপর, কাজেই ওখানে কাটা মানে ট্যাক্স দিতে হচ্ছে তা না, এটা জাস্ট ওনার অ্যাডভান্স ট্যাক্স হিসাবে জমা হয়েছে। ফাইনালি গিয়ে যদি বছর শেষে দেখা যায় যে ওনার ট্যাক্স হয়নি, উনি ফেরত পাবে, বা ট্যাক্স হলে এটা অন্য ইনকামের সাথে অ্যাডজাস্ট হবে, কাজে এটাকে ট্যাক্স বলা যাবে না। এটা জাস্ট আপনার আগাম নিয়ে নিল অ্যাড সোর্সে, এই আর কি। রাইট। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। একটা যেটা পাচ্ছি যে মন্ত্রী মহোদয় বলেছেন যে পুঁজিবাজার নেগেটিভ কিছু আসবে না এই বাজেটে, এবং আমি ইন্ডেক্সটা আমার জন্য চ্যালেঞ্জ, এটা বিশাল কথা উনি কিন্তু বলেছেন। এবং এনবিআর এর চেয়ারম্যান সাহেবও কিন্তু একই ইয়ে দিয়েছেন। উনি ডিএসসি সিএসসির যখন প্রতিনিধি দল গেছেন যে পুঁজিবাজারের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় এমন কোনো সিদ্ধান্ত বাজেটে আসবে না। প্লেসমেন্ট সাধারণত কিন্তু যেটা আমাদের আইনে যেটা বলা আছে রেজিং অফ ক্যাপিটাল, প্লেসমেন্ট বলতে কোনো জিনিস নাই। রেজিং অফ ক্যাপিটাল যখন হয় তখন কিন্তু যে নতুন একজন লিস্টিং হবেন উনি কিন্তু একটা অজানা মানুষ, তখন উনি যেটা করেন, আমি থিওরির কথা বলছি, যে তখন উনি ওনার ফ্রেন্ডস এবং ওনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে কিছু শেয়ার ওনারা বিক্রি করে সেই কনফিডেন্সে ওনারা আসেন। এক, দ্বিতীয়ত প্লেসমেন্ট কিন্তু একটা ব্রিজ ফাইন্যান্সিংয়ের কাজ করে। তার মানে হলো আমি 2 বছর আগে যখন প্লেসমেন্টটা বিক্রি করলাম, টাকা পেলাম, সেই টাকা দিয়ে আমি কিন্তু আমার যে উন্নয়নমূলক কাজ কিংবা সেলস বাড়ানো কিংবা প্রোডাকশন বাড়ানো, মেশিনপত্র আনা, এই কাজটা কিন্তু আমি শুরু করে দিই। আমি কিন্তু ওই প্লেসমেন্টের টাকা দিয়ে শুরু করে দিই। এখন আসেন আপনি যখন 1 বছর লক ইন থাকে, লিস্টিং হওয়ার পরে যখন 1 বছরের মধ্যে ওনাকে যখন ডিভিডেন্ড দিতে হয় তখন হি ইজ অলমোস্ট প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমি রেডি, এবার আমি দিতে পারি। যদি প্লেসমেন্ট না হয়, উনি 2 বছর আগে টাকা খাটাতে না পারেন, তাহলে 1 বছরের টাকা খাটায় উনি কিন্তু ডিভিডেন্ড দিতে পারবেন না। তার কারণ সেখানে একটা ডাইলিউশন হয়। 100 শেয়ার যদি আমার পেড আপ থাকে, আরেকশো শেয়ার বেড়ে গেলে পরে আমার ডাইলিউশন হয়ে আমি সেই রেজাল্ট কিন্তু দিতে পারবো না যদি না প্লেসমেন্ট থাকে। এটা দ্বিতীয় থিওরি। এখন যে জিনিসটা নিয়ে আলোচনায় আসছে সেটা হলো যে প্লেসমেন্টটা কি বাজার খারাপ করছে? নো, বাজারের জন্য প্লেসমেন্ট ইজ এ প্রোডাক্ট, এবং প্লেসমেন্টটা বাজার ভালো করে। প্লেসমেন্ট বাজারকে কোনোদিন খারাপ করে না। এখন আসলে আপনার যখন আইপিওটা আসে, প্রথম দিন যখন ট্রেড হয় তখন একরকম দাম থাকে, এবং তখন সকল বিনিয়োগকারী যারা স্মল ইনভেস্টর তারা কিন্তু সেল করতে পারে, কিন্তু প্লেসমেন্ট হোল্ডাররা তখন সেল করতে পারেন না। 1 বছর পরে ওনারা সেল করেন, এবং দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর যে উনি নাম্বার 1 3 বছর ধরে ওনার টাকা ইনভেস্ট করলেন, নাম্বার 2 উনি 1 বছর পর্যন্ত হোল্ড করতে হয় ওনাকে লিস্টিংয়ের পরে। তার মানে কোনো অবস্থাতেই উনি 1 বছর আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা উনি পাবেন কিনা সেটা একটা সন্দিহান, আবার ভালো প্রাইসও পেতে পারেন।
যদি ভালো কোম্পানি হয় ভালো প্রাইসও পেতে পারেন, দুইটাই আছে। দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর একজন প্লেসমেন্ট হোল্ডার নিচ্ছে। আমি এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনায় আসব, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা লালি সাহেবের কাছে। জি বলেন। লালি সাহেব বললেন যে কাল চীনের ব্যাপারে পেনি হয়ে কালকে মার্কেট করে গেছে। হ্যাঁ, চীনের ব্যাপারে পেনিক হয়ে কালকে মার্কেট করে গেছে। জি, একটা প্যানিক কাজ করেছে। জি হ্যাঁ, পেনিকটা তো কালকে ক্লিয়ার করছে জিএসএমডি। জি, আজকে মার্কেট কেন বললো? প্যানিক আছে বাজারে, প্যানিক আছে, এটা ক্লিয়ার হয় নাই। ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখেন, প্যানিক কিন্তু দুইটা প্যানিক কিন্তু বাজারে আছে। আমি একটা প্যানিক বলতে চাই নাই, আপনি এখন ফোন করলেন দেখে আমি বলে দিচ্ছি যে প্লেসমেন্টের বিষয়ে কিছু কিছু বক্তব্য, এমন বক্তব্য এসছে যেখানে বাজারটা কিন্তু প্যানিক হয়েছে। বক্তব্য এমন এসছে যে 2010 সালের চেয়ে ভয়াবহ দিকে যাচ্ছে, সেই জিনিসটা একেবারে ভুল, একদম কোনো ভিত্তিহীন কথা। এরকম কথাবার্তা আসাই উচিত না পুঁজিবাজারে। এই কথা একটা প্যানিক করেছে, আর টিআইএন আরেকটা প্যানিক করেছে। সো কাজেই টিআইএন কোনো অবস্থায় আসছে না, প্লেসমেন্ট বাজারকে কোনো অবস্থায় প্রভাবিত করে না। এই দুইটা প্যানিক আছে বাজারে, এই দুইটা প্যানিক আপনারা ভালোভাবে বুঝে নেন যে এই দুইটার কোনো প্যানিকেরই সত্যতা নাই। একেবারে ভুল একটা ধারণা, একদম ভুল একটা তথ্য দিয়ে এই প্যানিকটা হয়েছে। সো কাজেই আপনারা বিনিয়োগকারীরা প্লিজ প্যানিক হবেন না, এই দুইটা তথ্যের কোনোটাই সঠিক না। আমি আলোচনায় আসছি। জি মাহমুদ ভাই, আপনি প্লেসমেন্টের বিষয় যে কথা, অনেক কথা হচ্ছে, কিন্তু আমি যেটা বললাম যে প্লেসমেন্টটা পুঁজিবাজারে কোনোভাবেই প্রভাবিত করে না। কারণ প্লেসমেন্ট হোল্ডার 3 বছর ধরে ওনার শেয়ার ধরে রাখেন এবং 3 বছর পরে গিয়ে উনি সেল করেন, মানে লিস্টিং হবার 1 বছর পরে। অনেকে সেল করেন না, ঠিক আছে, ওনারা ধরে রাখেন। তো এটা তো পুঁজিবাজারের জন্য ভালো এই কারণে যে একটা পার্সেন্টেজ অফ শেয়ার কিন্তু 1 বছরের জন্য লক ইন থাকে। তার মানে ওই শেয়ার 1 বছরের পরে কোনো অবস্থাতেই আসতে পারে না। 1 বছর পরেও হয়তো কিছু অংশ আসে, কিছু অংশ হয়তো আসে না। সো বাজারের জন্য কোনোভাবেই প্রভাবিত করে না। আর যদি কেউ এটা নিয়ে খেলাধুলা করতে চায় তাহলে 1 বছর ধরে সে প্রাইস ধরে রাখার কোনো রকমের সম্ভাবনা নাই। সো কাজেই সে যে প্লেসমেন্ট হোল্ডার, সে যে 1 বছর ধরে সেটা প্রাইসটা ধরে রাখবে সেটার কোনো সম্ভাবনা নাই। সো কাজেই আপনার মতামত জানতে চাই এ বিষয়ে, প্লেসমেন্টের বিষয়, যেহেতু এটা বহুল আলোচিত এই মুহূর্তের একটা বিষয়, আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, আপনি যেটা বলছেন, আমরা যদি আরেকটু সহজভাবে জিনিসটা আমি বলতে চাই, আমি এভাবে যে যখন যে কোনো একটা কোম্পানি ব্যক্তিগত লেভেলে, প্রাইভেট লিমিটেড বলতে আমরা বলি যে ব্যক্তিগত লেভেলে যারা ব্যবসা করে, ব্যক্তিগত লেভেল থেকে যখন পাবলিক লেভেলে যায়, পাবলিকলি ট্রেডেড হয়, আমরা যখন বলি, তখন সে এর মধ্যখানে অনেক কোম্পানি কি করে, তার নন সোর্সে কিছু কিছু শেয়ার বিক্রি করে দেয়, যারা হয়তো ইনিশিয়াল উদ্যোক্তা ছিল না। হ্যাঁ, তারা কিছু টাইমের জন্য ওখানে টাকাটা রাখে, তারা কিছু টাইমের জন্য রিস্ক আন্ডারটেক করে, হুইচ ইজ ট্রু। যে অর্থে প্লেসমেন্টটা নিয়ে মার্কেটে একটা অসন্তোষ আছে, আমি যদি অন্য দিক থেকে বুঝে থাকি, আপনার কথার সাথে সহমত হই যে অনেকেই এই প্লেসমেন্টে শেয়ার কেনার জন্য সে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে এই টাকাটা প্লেসমেন্টে নিয়ে যায়, এখানে বাজার থেকে কিছু মূলধন চলে যাচ্ছে, এটা একটা কনসার্ন নিয়ে কথা বলা হচ্ছে। সেকেন্ড, আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, এগুলোর ইম্প্যাক্ট আমরা আলাপ করব। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে প্লেসমেন্টে যে টাকায় শেয়ারটা কেনা হয়, তার চেয়ে মার্কেটে কেউ যদি আইপিওতে লাখ ট্রাই করে না পায়, সে যদি মার্কেটে এটা ট্রেড হওয়ার পরে কিনে, যে দামে কিনে তার চেয়ে কম দামে প্লেসমেন্টে সে কিনতে পারে। কাজেই যেহেতু এখানে তার একটা মোটা দাগের লাভ থাকে। এবং থার্ড যে ইম্প্যাক্টটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 1 বছর পরে, ট্রেড হওয়া শুরু হওয়ার 1 বছর পরে যখন লকিংটা উঠে যায়, তখন হঠাৎ করে মার্কেটে একটা সেল প্রেশার তৈরি হয় এবং এই টাইমের মধ্যে আপনার এই কোম্পানি কতটা ভালো করেছে, কারণ আমাদের অনেক মার্কেটে কনফিউশন আছে যে অনেকে আসলে নাম সর্বোচ্চ কোম্পানি, সে লিস্টেড হচ্ছে, ঠিকমতো ডিভিডেন্ড পে আউট করছে না বা পারফরমেন্স ভালো দেখাচ্ছে না, কাজেই এই
এই 1-2 বছরের মধ্যে যখন বোঝা গেল যে এই কোম্পানি ভালোভাবে পারফর্ম করছে না এবং এট দ্য সেম টাইম সেল প্রেশারও আসছে, তখন বাজারে শেয়ারটার দাম এক্সেসিভলি কমে যাচ্ছে। এই 3টা ইম্প্যাক্ট নিয়ে মার্কেটে একটা নেগেটিভ তৈরি হচ্ছে। বাট এখানে দেখেন, আপনি খুব যথার্থভাবে বললেন যে সে কিন্তু আপনার মনে করেন বাজারে ওই শেয়ারের পারফরমেন্স দেখে কিনেনি, আগেই রিস্ক আন্ডারটেক করছে। দিস ইজ রাইট। সেকেন্ড থিং, এই প্লেসমেন্টের কোম্পানিগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু প্লেসমেন্টের কারণে ওইটা দেখারও সুযোগ নাই। আবার সেল প্রেশার হলেও আপনার মনে করেন মার্কেটে কিন্তু অন্য বিনিয়োগকারীরা যারা সেকেন্ডারি মার্কেটে কিনবে তাদের কিন্তু এখানে প্যানিক হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট ইজ রাইট। তো আমার মনে হয় আইপিওতে যে কোম্পানিগুলো আসছে এর কোয়ালিটি যদি ঠিক রাখা যায়, এটা যদি আপনার মনে করেন সে যে প্রজেক্টেড প্রফিটেবিলিটি দেখিয়েছে অথবা পাস্ট পারফরমেন্স যেটা দেখিয়েছে এগুলো যদি যথাযথ হয় এবং ওইভাবে অ্যাচিভ করে, তাহলে প্লেসমেন্টের মাধ্যমে কোনোভাবেই কিন্তু মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট হওয়ার সুযোগ একদম নাই। বাট এটা আমাদের দেখা দরকার যে প্লেসমেন্টের মাধ্যমে সেকেন্ডারি মার্কেটে কোনো ক্যাপিটাল শর্টেজ তৈরি হয়েছে কি না, কোনো আপনার হচ্ছে তারল্যের অভাব হয়েছে কি না। যদি হয় এই মার্কেটে, আস্থাহীন মার্কেটে এই ফান্ড যদি আবার প্লেসমেন্টে চলে যায় তখন একটা ইম্প্যাক্ট কিন্তু হতে পারে। না, ঠিক আছে, আপনার বক্তব্য ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয়, ফুরকান ভাই বলবেন, সেটা হলো যে দেখেন এই যে যারা প্লেসমেন্ট নেয় তারা কারা? ইনস্টিটিউশনস। এটা আপনাকে বুঝতে হবে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনের কিন্তু ইনভেস্টমেন্ট আছে এই বাজারে। কারা নেয়? হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। প্রত্যেকটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের এই বাজারে ইনভেস্টমেন্ট আছে। সো কাজেই সেকেন্ডারি মার্কেটে সো আপনি এই কথা বলতে পারেন না যে এই বাজার থেকে ওনারা টাকা নিয়ে চলে যাচ্ছেন। দে রিইনভেস্ট, এবং তারা যখন রিইনভেস্ট করেন এরাই কিন্তু লং টার্ম ইনভেস্টর। আমরা কিন্তু যেটা আমাদের মধ্যে 60-70% যেটা আছে ডে ট্রেড করে, ওই মার্কেটটা কিন্তু বাঁচায় রাখে এরাই, যারা ধরে রাখে শেয়ারটা। যে সকল বিনিয়োগকারী শেয়ার ধরে রাখে তারাই বাজারটাকে বাঁচায় রাখে। সো ওই জিনিসটা আপনাকে ভুললে চলবে না যে যারা প্লেসমেন্টে ব্যবহার করছেন, নিচ্ছেন, they are already in the market. The institutions are in the market, the high net worth individuals are in the market. So they are never they go out of the market. আমি জাস্ট হাফ এ মিনিট একটু বলি আপনার সাথে, যে আপনি যেটা বললেন ঠিকই আছে। এখন দেখেন, কোনো আমাদের এখানে যারা ইনস্টিটিউশনালাইজড ইনভেস্টর আছে তারা যদি সেকেন্ডারি মার্কেটের, মানে সবারই তো আমরা জানি অনেকগুলো আমাদের প্রাতিষ্ঠানিক ইনভেস্টরদের এখন ইনভেস্টিং ক্যাপাসিটি অনেক কমে গেছে। আমরা অনেকগুলোর কথা বলছি যে এদেরকে ইভেন আপনার আরও ইনভেস্টমেন্টের সক্ষমতা বাড়ানো দরকার ক্যাপিটাল রেইজ করে। বাট তারা যদি সেকেন্ডারি মার্কেটে কোনো সেল আউট করে প্লেসমেন্টে যায় তাহলে কিন্তু একটা তারল্যের, সাময়িক হলেও একটা তারল্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। No, the market is for sell and buy. Now point is যে আমি একটা জিনিস আমি সেল করতেই পারি। আমি যদি প্লেসমেন্ট না নেই আমি সেল করতে পারি না? পারেন। আমি সেল করে বাড়ি কিনতে পারি না? অফ কোর্স। So what is the problem in sell? Now point is যে আপনার কোন অবস্থাতে এই যুক্তিতে আপনি আসতে পারবেন না যে এইটা কিন্তু স্মল ইনভেস্টররা প্লেসমেন্ট নেন না, সেই জিনিসটা আগে বুঝতে হবে। আরেকটা কথা যেটা আসছে যে হাউজে হাউজে গিয়ে ফেরি করে, আরে ভাই যারা ফেরি করে তাদেরকে ধরা। ইফ ইউ নো দিস XYZ ফেরি করছে, উনাকে ধরেন। প্লেসমেন্ট ইজ নট ফর ফেরি। না, ডেফিনেটলি প্লেসমেন্ট কোনোদিন ফেরি হতে পারে না। হাউজে হাউজে গিয়ে ভাই কিনবেন এটা হতে পারে না। একদম একমত। যদি এটার সাথে কি ইনভলভ থাকে তাকে আপনি আইনের ইসে আনেন, একমত, আইনের কাঠগড়ায় আনেন। তাই বলে আপনি প্লেসমেন্টের যে মূল ভিত্তিটা, পৃথিবীর সকল জায়গায় প্লেসমেন্টের যে বিষয়টা আছে, এবং কোনো জায়গায় প্লেসমেন্ট কোনো ইয়ে নাই, আপনার লকিং নাই, কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 1 বছরের লকিং আছে। আপনি লুক এট ইন্ডিয়া, লুক এট পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাই, কোথাও নাই, এভরিওয়্যার 1 বছরের লকিং। না, বাই ডেফিনিশন নাই। না, আমি একটু 1 সেকেন্ড একটু বলি, যদি যে যারা বলে যে এটা ফেরি করে, নিশ্চয়ই তাদের কাছে ইনফরমেশন আছে, আইন আছে, তাহলে এটা কেন ধরা হচ্ছে না? কেন ধরা হচ্ছে না? এটা তো ওনাদের কাজ, ওনাদের ফরজ এটা ধরে দেয়া। স্যার প্লিজ, আমি একটা আইনগত জায়গা থেকে শুরু করি। জি প্লিজ। আমরা যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনটা পড়ি, ওখানে একটা জায়গায় বলা আছে যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ারের মূল্য নির্ধারণ করে না। আচ্ছা,
এটা একটা ইস্যু। কেন বললাম আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা। দ্বিতীয় হলো প্রি আইপিও প্লেসমেন্ট বলে এখন কিছু আসলে নাই বাজারে। একটা সময় ছিল যখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রি আইপিও প্লেসমেন্টের জন্য আইনে আছে রেজিং অফ ক্যাপিটাল। দ্যাটস ট্রু। সো দ্যার ইজ নো ওয়ার্ড এজ এ প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট ইন দি ল। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, দুটো কথা বললাম যে প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্ট নামে আইনে কিছু নাই। দুই হলো আইনে বলা আছে তারা প্রাইস নির্ধারণ করতে পারে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হচ্ছে জানেন, যখন একটা কোম্পানি ক্যাপিটাল রেইজ করছে তখন তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে যখন ক্যাপিটালটা রেইজ করছে তখন কিন্তু তাকে থ্রু মার্চেন্ট ব্যাংক গিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে যেতে হচ্ছে না, হুইচ উইল নট বি কনসিডার্ড অ্যাজ প্রি আইপিও প্লেসমেন্ট, রাদার ইটস এ রাইট ইস্যু। আনলিস্টেড কোম্পানিতে এক্স্যাক্টলি। নাও যখন একটা কোম্পানি আইপিওর কথা মাথায় রাখছে অথবা আইপিওর কথা মাথায় রাখছে না, দুটো ঘটনাই ঘটতে পারে। হয় আইপিওর কথা সে মাথায় রাখছে অথবা আইপিওর কথা সে মাথায় রাখছে না। আইপিওর কথা মাথায় রাখছে না কেন? তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ক্যাপাসিটি নেই, সে বাইরে থেকে ক্যাপিটাল নেবে। সো হোয়াটস কল ইট, ইজ ইট প্রাইভেট প্লেসমেন্ট? নো। এখন প্রশ্ন হলো, একটা বিজনেস আমি 10 বছর ধরে করেছি, এখন আজকে যদি আমি আপনাকে ক্যাপিটাল রেইজের কথা বলি তাহলে আমি নিশ্চয়ই 10 টাকাটা 10 টাকায় দিব না। এখানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একটু কাজ করার জায়গা আছে। ওনারা যখন রেইজিংয়ের পারমিশনটা দেন ওখানে কিন্তু ওনারা বলে যান 10 টাকা করে এত শেয়ার রেইজ করবে, কিন্তু সে তো 10 টাকা করে বিক্রি করলে তার বিজনেস বন্ধ করে দিতে হবে, কারণ সে তো 50 বছর। দ্য চ্যালেঞ্জ ইজ ওরা যখন টাকাটা নিচ্ছে তখন কিন্তু প্রিমিয়াম সহ নিচ্ছে, কিন্তু প্রিমিয়ামটাকে আবার দিচ্ছে না বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। যখন রেইজিং ক্যাপিটাল হয় তখন কিন্তু প্রিমিয়ামের পারমিশন দেয় না। তাহলে কি হচ্ছে দেখেন, অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা চ্যালেঞ্জ আসছে, এটা একটা অডিটিং পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা চ্যালেঞ্জ আসছে, কারণ এসিসির অ্যাপ্রুভাল ছাড়া আপনি পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছেন, নট উইথ দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার, রাদার আউটসাইড অফ দি শেয়ার হোল্ডার, তখন আপনি প্রিমিয়াম সহ টাকা নিচ্ছেন। তাহলে অডিটর কী করবে? অডিটর ইজ ইন ডাইলেমা। এটা একটা চ্যালেঞ্জ। এই জায়গাটা বোধহয় আইনটাকে একটু কারেকশন করার দরকার পড়তে পারে। এটা আইনগত ব্যাপার, বলছি না যে এটার জন্য মার্কেটে কোনো রিস্টোর হচ্ছে তা না, এটা আইনগত ব্যাপার, এই জায়গাটা রিস্টোর করা দরকার। এখন প্রশ্ন হলো যে এখন তো আপনার ফিক্সড প্রাইসে আইপিও হয় না, সবই বুক বিল্ডিং মেথডে অলমোস্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে দেখেন, যখন বুক বিল্ডিং মেথডে একটা আইপিও আসছে এবং এই আইপিওর ক্ষেত্রে হচ্ছে যখন রেজিং ক্যাপিটাল হয়ে যাচ্ছে, দিস ইজ আ ডিফারেন্ট ইস্যু। যখন প্রাইসটা নির্ধারণ করা হচ্ছে, যখন ক্যাপিটাল রেজ হচ্ছে তখন এক জিনিস, আমি 10 টাকাটা হয়তো 50 টাকা করে নিলাম মার্কেটের কাছ থেকে, কিন্তু যখন আমার বুক বিল্ডিং মেথডে প্রাইসটা ঠিক হচ্ছে তখন ইট মে ফিক্স 100 টাকা, ইট মে ফিক্স ইভেন 35 টাকা, ইউ নেভার নো কী হবে। এখন যেই চ্যালেঞ্জটা আমাদের সামনে আছে সেটা হলো, আমি এর আগেও একবার এটা বলেছিলাম যে এখানে যারা বিড করছে তারা ডেফিনেটলি আপনার ভাষ্য অনুযায়ী ইনস্টিটিউশনাল এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। আমি যেটা অ্যাডভাইস করার চেষ্টা করছি, এখানে কি করে প্রবলেমটা হতে পারে, আই মিন প্রাইসে, নট প্রিআইপিওর প্রাইভেট প্লেসমেন্ট অর রেজিং ক্যাপিটাল, প্রাইসিংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে ধরেন আমার কোম্পানি আমি ছাড়বো, আমি নিশ্চয়ই হয়তো আরও 4, 5টা 10টা জায়গায় ইনভলভ আছি। কি করে আছি? 5টা ইনস্টিটিউশনের ডাইরেক্টর আছি, অথবা 5টা ইনস্টিটিউশনে কোনো না কোনোভাবে আমার রিলেটেড পার্টি আছে, অথবা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছে সে আমার আত্মীয় স্বজন কিছু একটা আছে। যেই কথাটা এখানে আসতেছে যে এই বুক বিল্ডিং মেথডে যখন প্রাইসটা ঠিক হচ্ছে তখন যারা এন্টারপ্রেনার তারা তাদের পরিচিত লোকজনকে ইউজ করে এটা প্রাইসটাকে উপরের দিকে বাম্প আপ করার চেষ্টা করে। এগুলি সব কিন্তু বাতাসের কথা বলছি। হ্যাঁ, যদি আমি এটাকে সত্য ধরে নিই তাহলে বাতাসের কথা যদি হয়ে থাকে এবং এটা যদি সত্যিও হয়ে থাকে তাহলে এটা কন্ট্রোল করার জায়গা আছে। কি জায়গা আছে? যারা কোম্পানির এন্টারপ্রেনার তাদের রিলেটেড জায়গা যতগুলো আছে যেখানে সে শেয়ার হোল্ডার আছে, ইভেন নট ডিরেক্টর, ইভেন সে যদি শেয়ার হোল্ডারও থাকে, ওই জায়গা তারা বিড করতে পারবে না। 2, তার কোনো রিলেটিভ কাজিন বলতে তার ইমিডিয়েট ফ্যামিলি রিলেশন বলতে যা বিন করা হচ্ছে তা নয়, তার ইমিডিয়েট ফ্যামিলি রিলেশন, ভেরি ডিস্টেন্ট রিলেশন যারা আছে কেউই এখানে বিড করতে পারবে না, এবং তার অডিটরের পরিচিত কেউই এখানে বিড করতে পারবে না, এবং তার ওখানে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে তার 14 গোষ্ঠীর মধ্যে পরিচিত কেউ এখানে বিড করতে পারবে না। যদি এই জায়গাটাকে আপনি আইন হিসেবে নিয়ে আসেন, এটা কিন্তু এখন নাই, যদি এটা আইন হিসেবে আপনি নিয়ে আসেন তখন দেখা যাবে যে প্রাইসের ক্ষেত্রে একটা কন্ট্রোল পয়েন্ট তৈরি হতে পারে বা হবে, তখন এক্স্যাক্টলি যে প্রাইসটা এটা হবে। তাইলে আজকে যে কথাগুলো বাজারে আমরা শুনতে পাচ্ছি যে প্রাইস ম্যানিপুলেশনের মধ্য দিয়ে প্রাইসটাকে হাইক করা হচ্ছে, কখন? যখন এটার বিডিং প্রাইসটা হচ্ছে নট প্লেসমেন্ট। আমি বারবার বলছি, প্লেসমেন্ট যিনি করেছেন অর্থাৎ রেজিংয়ের সময় যিনি টাকা দিয়েছেন তিনি হয়তো এর চাইতে কম দিয়েছেন অথবা এর চাইতে বেশিও দিয়েছেন, কারণ উনি তো জানেন না আসলে বিডিং এর সময় কত টাকা, বিটুইন দ্য বায়ার এন্ড সেলার, কিন্তু ওই বিডিং এর সময় কত টাকা হবে সেটা কিন্তু উনি জানে না। সেখানে কিন্তু সে লস করার সম্ভাবনা আছে, গেইন করার সম্ভাবনা আছে। তাহলে দুটো জায়গায় কন্ট্রোল পয়েন্ট সেট করতে হবে, একটা হলো যখন বিডিংটা হচ্ছে তখন, আর একটা হলো ওই আইনটাকে একটু সংশোধন করে হয় বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন প্রিমিয়াম সহ দিবে,
অথবা প্রিমিয়াম শো দিতে পারছে না, কারণ তার আইনে বেসিক কথাই হলো যে সে প্রাইস নির্ধারণ করতে পারে না। হ্যাঁ, তার প্রাইস নির্ধারণ করার দরকার নাই, কিন্তু যখন সে চাচ্ছে তার জাস্টিফিকেশন দিয়ে, নাইলে কোম্পানিগুলো একটা ডাইলেমার মধ্যে পড়ে যাচ্ছে এবং অডিটরের চ্যালেঞ্জ হচ্ছে সে এটা সার্টিফাই করতে পারছে না, কারণ রেগুলেটরের কোনো অ্যাপ্রুভাল নাই। সো এই জায়গাটা একটা রিজলভ করার দরকার, কিন্তু একদম ইমিডিয়েট একটা রিজলভ করার দরকার আছে। আমি শিওর যে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন কেউ যদি আমার এই কথা শুনে থাকেন, তাহলে ওনারা ডেফিনেটলি ওনারা নিজেরাও ফেস করছেন। না, ওনারা অলরেডি এটা নিয়ে কমিটি হয়েছে এবং ওনারা ফাইন টিউনিং করবেন। এক্স্যাক্টলি, এটাকে ফাইন টিউনিং করতে হবে। আর প্লেসমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্যাটা বাজারে হচ্ছে, ওই যে কথাটা বারবার বলছে যে ফেরি করে করে, এটা একটা সত্যি কথা। কিন্তু আমি মাঝে মধ্যে, আমি নিজেও মাঝে মধ্যে দেখা যায় যে আপনার ওই যে মেসেঞ্জারে অথবা SMS এ কোত্থেকে যে আসছে যে আল্লাহ মাহবুদ এত টাকার শেয়ার আছে, এত টাকা করে বিক্রি হবে। দ্যাট মিনস ওই কোম্পানির কোনো একটা এন্টারপ্রেনারের হয়তো আমি লোক, কোম্পানির এন্টারপ্রেনার হয়তো জানেও না অথবা জানে, সে আমাকে বললো আমি নিলাম, আমি তার কাছ থেকে প্লেসমেন্ট নিলাম অথবা ক্যাপিটাল রেজ করলাম যে ভাই আমি 50 টাকা করে তোমার কাছ থেকে নিলাম। এখন আপনারা যদি গিয়ে আমি বলি ভাই তুমি 60 টাকা করে বিক্রি করবা, কোম্পানির কি দোষ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি দোষ? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে এই জিনিসটাকে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। এক্স্যাক্টলি, তার মানে এই না যে আমি 1 বছরের জায়গায় লক ইন 3 বছর করে দিই। এখানে কিন্তু যদি 1 বছরের জায়গায় 3 বছর লক ইন করা হয়, টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু একটা সাইয়ের মধ্যে চলে যাবে। সাই না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হলো ইন্ডাস্ট্রির যে এক্সপানশনটা, এটা কমে যাবে। আজকে আমরা যে কথাটা বারবার বলছি যে ব্যাংকের ইন্টারেস্ট কমাও, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ব্যাংকের ইন্টারেস্ট কমাও, মাননীয় অর্থমন্ত্রী বলছেন ব্যাংক ইন্টারেস্ট কমাও, মার্কেট থেকে ডিমান্ড ব্যাংক ইন্টারেস্ট কমাও। খেয়াল করে দেখেন, তাহলে মানুষ টাকা নিয়ে যাবে কোথায়? যারা ইনভেস্টমেন্ট করে তারা তো এই মার্কেটেই যাবে। তো এই মার্কেটে সে টাকাটা যদি 3 বছর 4 বছর ফেলে রাখতে হয়, সে তো যাবে না এখানে। সুতরাং বরং এখন আমি তো বলবো যে এটাকে যদি আপনি লেভেল প্লেয়িং ফিল্ড আপনি করতে চান, তাইলে এটা আসলে কোনো লক-ইনই থাকা উচিত না। যদি লেভেল প্লেয়িং ফিল্ড আপনি করতে চান, কোনো কিছুই থাকা উচিত না। তবে হ্যাঁ, বাজার যেহেতু ইকুইটেবল করতে চাই আমরা, এবং বাজারটা যেহেতু আমরা স্মল ইনভেস্টরদের পক্ষে কাজ করতে চাই, সেজন্য যে লক ইনটা এখন 1 বছরের জন্য আছে, এইটা হয়তো কোনো না কোনোভাবে জাস্টিফাই করছি স্মল ইনভেস্টরদেরকে মাথায় রাখে। কিন্তু বাজার তো আসলে স্মল ইনভেস্টররা কন্ট্রোল করে না, বাজার কন্ট্রোল করছে বেসিক্যালি এই ধরনের লোকজন। আমি তাদেরকে তাদের সামাজিক দায়িত্ববোধ থেকেও হয়তো তারা মেনে নিবে যে এটা কিন্তু লজিক্যাল সেন্স থেকে এটা মানা উচিত না, কারণ আমিও ইনভেস্টার, আপনিও ইনভেস্টার, লেটস প্লে ইন দি ফিল্ড। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা জি, বলেন আপনি। না, আমি আরেকটা এসে চলে যেতে চাই, আপনি এটা যদি শেষ করেন। আমি এখানে যেটা অ্যাপ্রোচ করব যে বেসিক্যালি ডাইরেক্ট প্লেসমেন্টের জন্য কোনো ইমপ্যাক্ট বাজারে ওইরকম নেগেটিভ হওয়ার কথা নয়। তবে বিডিং প্রাইসের ক্ষেত্রে যে কথাগুলো আমি বললাম, সেই জায়গাটা কন্ট্রোল পয়েন্ট সেট করার দরকার আছে, এবং সেটা করার কারণে কিন্তু আপনার করলে যেটা হবে সেটা ট্রু যে প্রাইসটা সেটা বাজারে রিফ্লেকশন হবে, এবং ওই বাজার থেকে যারা মার্কেটে করবে, যারা ইনভেস্টমেন্ট করবে, তারা ট্রু প্রাইসে বা ফ্যাক্ট প্রাইসে তারা ইনভেস্টমেন্ট করবে। রাইট, যেটা আমাদের দুজন বক্তাই খুব সুন্দরভাবে বললেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ফাইন টিউন করা দরকার, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই প্লেসমেন্টের বিষয়েও এসইসি একটা কমিটি করেছে, তারা খুব নির্ভীকভাবে কাজ করছে 1 নম্বর, এবং তারা একটা এই প্লেসমেন্টের বিষয়গুলো যাতে আরও ফাইন টিউন করা যায় সে বিষয়ে তারা অলরেডি কাজ করছে। সেকেন্ড যেটা ফোরকান ভাই বললেন যে বিডিংয়ের বিষয়টা, যেটা বুক বিল্ডিংয়ের মাধ্যমে যে সকল শেয়ার আছে সেগুলো নিয়েও একটা এসইসির মধ্যে একটা আলোচনার মধ্যে আছে, সেটাও কিভাবে ফাইন টিউন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনার মধ্যে আছে, এবং আমরা আশা করছি যে এসইসি খুব শিগগিরই আমাদেরকে সুখবর জানাবে। আমি একটু ইন্টারেস্ট যেটা 9-6 ইন্টারেস্ট, আমাদের কাছে 1 মিনিট পাবেন আপনি। 6-9 ইন্টারেস্টের বিষয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব বেশিভাবে উনি রাগান্বিত হয়েছেন সেদিন, এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে ব্যাংকের যারা মালিক তারা সবাই আলাদা আলাদা ব্যবসা আছে, যদি এই ইন্টারেস্টটা না কমে তাহলে আমাকে বাধ্য হব যে ওনাদের যে ব্যবসা আছে সেই ব্যবসাগুলোকে আমাকে দেখতে হবে যে ওনাদের ব্যবসা ঠিক মতো ওনারা করছেন কিনা, ভ্যাট দিচ্ছেন কিনা, ট্যাক্স দিচ্ছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এটা প্রধানমন্ত্রী একটু রাগ করেই উনি বলেছেন জিনিসটা। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যেহেতু এখন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ডিপোজিট এখন 10.5% চলে গেছে, ওদিকে সঞ্চয়পত্র 11.25, আপনি কি বলেন? না, আমি যেটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা রাগান্বিত হয়েছেন এটা হওয়ারই কথা, কারণ কেউ যদি কোনো কমিটমেন্ট দিয়ে অন্য একটা সুবিধা নেন এবং পরবর্তীতে এই কমিটমেন্টটা পালন না করে, মৌখিক কমিটমেন্ট, হ্যাঁ
পালন না করে, মৌখিক কমিটমেন্টের কিন্তু বেসিসে, প্রধানমন্ত্রীর না না সামনে। হ্যাঁ, মৌখিক কমিটমেন্টের বেসিসে তাদের তো ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছিল, জি। তাদের তো আরো অনেক সুবিধা দেওয়া CRR হয়েছিল, কমানো হয়েছিল। তাই না, সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা এটা আপনার মনে করেন ফলো করলো না, তাহলে প্রধানমন্ত্রীর এটা রাগান্বিত হওয়াটা ঠিকই আছে। এবং এতে ব্যাংকারদের কাছে যদি একটা মেসেজ চলে যায় এবং ওই অনুসারে ওনারা এখনও যদি অ্যাক্ট করে, তাহলেই অর্থনীতির জন্য ভালো। কারণ মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আরও ভালো বলেছে যে আপনি যারা বড়োয়ার হিসাবে খারাপ তাদেরকে আপনি অন্য রেটে করেন, বাট যারা ভালো বড়োয়ার, যারা ব্যবসা করে তাদেরকে আপনি কম রেটে দেন। এইটাই কিন্তু আপনার যথার্থ আপনার একটা স্ট্র্যাটেজি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ফুরকান ভাই, ইন্টারেস্ট রেট কমতেই হবে, কোনো চয়েস নাই। আমরা এই প্রোগ্রামে কিন্তু অনেকবার আলাপ করেছি, যদি দেশকে বাঁচাইতে হয় এবং ফরেন লোনটা বন্ধ করতে হয়, প্রচুর ফরেন লোন আছে, তখন রিপেমেন্ট শুরু হলে কিন্তু দেশের ভাড়াটা বেড়ে যাবে। সুতরাং ওইটাকে যদি বন্ধ করতে হয় তাহলে অফকোর্স এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা করতে হবে। এটা যদি করে থাকেন, এটা আমরা বহু আগে থেকে বলেছি যে আমাদের ব্যাংকিং সেক্টরে যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকে কিন্তু এখানে অতি লোভী যদি ওনারা না হইতেন তাহলে কিন্তু আজকে আপনার এই পরিমাণে যে ফরেন লোন বাজারে আসছে, আনরেগুলেটেড ফরেন লোন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আসছে, ডেঞ্জারাস কিন্তু। এবং এটা যখন রিপেমেন্ট হয়তো শুরু হয়েছে বলেই বাজারে কিছুটা চাপ পড়েছে, কিন্তু আপনার ডলারের এখানে যখন আরও প্রকট হারে চাপ পড়বে, এটা কিন্তু দেশের ইকোনমির জন্য ভালো মেসেজ না, কারণ ইটস এ লোন, ইটস নট অ্যান ইনভেস্টমেন্ট। সো এই জায়গাটাকে যদি ক্লোজ করে, তারা কম ইন্টারেস্ট রেটে পাচ্ছে বলেই তো নিচ্ছে, তা আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি কমে যায় আমি তো বাইরে যাব না। এটার সাথে ব্যাংকের কর্পোরেট গভর্নেন্সটা ঠিক করা জরুরি। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা কি রাইটলি সেড। দর্শক মণ্ডলী, আজকের এই ছিল আমাদের অনুষ্ঠান। আশা করি আমরা আপনাদের পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমাদের 3-4টা বিষয় আমরা আজকে আলোচনা করেছি। তবে শেষ করতে চাই এই কথা বলে যে প্যানিক হবার কোনো কারণ নাই, একটু ধৈর্য ধরতে হবে। আমরা আশা করছি যে বাজার তার গতি ফিরে পাবে এবং মাননীয় অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান সবাই খুব পজিটিভ কথা বলেছেন। সো আমরা ওনাদের দিকে চেয়ে আছি, আশা করছি যে বাজার ভালো হবে। আজকের অনুষ্ঠানের মুখ্য যেটা উল্লেখযোগ্য অংশগুলো আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পারবেন। রোববার দিন আবারও আপনাদের সাথে হাজির হব, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।